প্রিয় দর্শক, রতনস ডেন্টাল ডাক্তারের চেম্বার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমরের ব্যথার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী। উনি কনসালটেন্ট এসপি হাসপাতাল এবং সমরিতা হাসপাতাল। আপনারা যারা সরাসরি আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন এই দুটি নম্বরে 9011-799 এবং 9016-933। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? স্যার, আমিও ভালো আছি। অনুষ্ঠানের শুরুতেই স্যার আমি যে জিনিসটা সম্পর্কে জানতে চাইবো স্যার, যে আমাদের দেশের মানুষের হাঁটু এবং কোমরের ব্যথা কেন হয়? আসলে হাঁটু ও কোমর ব্যথাটা বয়সের কারণে হতে পারে। এছাড়া অনেক সময় আমরা অল্প বয়সেও হাঁটু ও কোমরের ব্যথা পেয়ে থাকি, যেটা ট্রমাটিক হতে পারে, যেমন আঘাত পেলো, পড়ে গেল বা যে কোনো ধরনের ইনজুরি থেকে ব্যথা হয়। ফুটবল খেলতে গেলে ব্যথা হতে পারে, ক্রিকেট খেলতে গেলে ব্যথা হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় অনেক ইয়াং বয়সে, হয়তো 20-25 বছর বয়সে অনেক সময় হাঁটু ব্যথা হচ্ছে, যেটা আমরা প্যাথোলজিক্যাল বলে থাকি, যেটা খুবই মারাত্মক এবং খুবই ভয়ঙ্কর, যেটা হতে পারে বোন টিবি, বোন টিউমার, বোন ক্যান্সার, বিভিন্ন ধরনের সমস্যা থেকেও অনেক সময় হাঁটু ব্যথা হয়ে থাকে। তো বেশিরভাগ যেটা পেয়ে থাকি বয়সের কারণে, যেমন 40-এর পরে যদি কোনো ব্যক্তি হাঁটু ব্যথা নিয়ে আসে, তখন আমরা চিন্তা করি তার ডিজেনারেশন হচ্ছে, যেটা আমাদের হাঁটুর মাঝখানে একটা কার্টিলেজ থাকে, কুরকুর একটা মাংস থাকে, যেটা ওখানে ফ্লুইড সিক্রেশন করে এবং জয়েন্টটাকে মেনটেন করে, যেটা স্প্রিংয়ের মতো কাজ করে, যা আমাদের হাঁটতে সাহায্য করে। তো সেই কার্টিলেজটা যখন ডিজেনারেশন হয়, মানে কার্টিলেজের যখন দুর্বল হতে থাকে, যেমন বাঁশে কাঠে ঘুণ ধরে, তেমনি কার্টিলেজটাও দুর্বল হয়, এটা আমরা বলি কার্টিলেজের ঘুণ ধরা। তো কার্টিলেজটা যখন দুর্বল হতে থাকে তখন তার ওখানে একটা প্রদাহ হয়, একটা ব্যথা হতে থাকে। সেই ব্যথার কারণে আস্তে আস্তে কী হচ্ছে, তার মাসেলগুলো দুর্বল হয়ে যায়। হেমিস্ট্রিং কোয়াড্রিসেপস, যে জয়েন্টটা যে মেনটেন করে যে মাসেলগুলা, সেটা তখন দুর্বল হয়ে যাচ্ছে। তো যখন মাসেল দুর্বল হয়ে যাচ্ছে তখন ওখানে প্রেশার বাড়তে থাকে এবং ওই প্রেশারের কারণে কার্টিলেজগুলো ভেঙে যাচ্ছে। তো এটা অনেকেই আমরা জানি না যে আসলে মাসেল দুর্বলের কারণে যে হাঁটু ব্যথা হচ্ছে, যে অস্টিওআর্থাইটিসের কারণে যে তার ব্যথা, তার চেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে মাসেলের জন্য। আমরা অনেক সময় পেয়ে থাকি যে 90 কেজি ওজন কোনো ব্যক্তির হাঁটুতে ব্যথা, তখন আমরা চিন্তা করি যে হয়তো বা তার ওজনের কারণে ব্যথা হচ্ছে। আসলে 90 কেজি হলেই যে হাঁটু ব্যথা হবে এমন ভাবাটা ঠিক না। অনেক সময় 40 কেজি ওজনের কোনো ব্যক্তির হাঁটুতে ব্যথা হচ্ছে। আসলে ডিপেন্ড করবে তার ওজনটা এবং মাসেলের পাওয়ার, দুইটার সামঞ্জস্যতা। যেমন 90 কেজি যার ওজন, তার মাসেল পাওয়ার যদি 100 কেজি বা 110 কেজি পাওয়ারফুল থাকে, তাহলে কিন্তু তার হাঁটুতে ব্যথা হচ্ছে না, সে কন্ট্রোল করতে পারে। আবার যদি 90 কেজি ওজন থাকে, তার মাসেল পাওয়ার 40 কেজি থাকে, তাহলে 50 কেজি ওভারওয়েট। আবার 40 কেজি ওজন যে ব্যক্তির, তার মাসেল পাওয়ার হচ্ছে 15 কেজি, তাহলে 25 কেজি ওভারওয়েট। তাহলে ওজন সবসময় ফ্যাক্টর না, ওজনটা আসলে কোন পাত্রে রাখা আছে সেটার উপরে ডিপেন্ড করে। স্যার, আমাদের মধ্যে একটা ধারণাই আছে যে ওজন বেশি হলেই যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হবে না। আসলে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হবে না, কারণ আমার ওজন 95 কেজি কিন্তু আমার হাঁটু ব্যথা নাই। অনেকের ওজন আছে 40 কেজি, আমাদের কাছে রোগী আছে হাঁটু প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারে না, নিচে বসতে পারে না। তো যেটা আমরা বলি যে হাঁটু ব্যথা কয়েকটা কারণে, তার মধ্যে মেইন যেটা মাসেল দুর্বল হওয়ার জন্য যে ব্যথাটা হচ্ছে, এটা সব খুবই ভয়ঙ্কর, যে কার্টিলেজ ভেঙে আস্তে আস্তে দুইটা নি জয়েন্ট বোনস দুটো একসঙ্গে লেগে যাচ্ছে। একসময় সে হাঁটার অ্যাবিলিটি হারিয়ে ফেলবে, মুভমেন্ট করতে পারছে না, হাঁটতে পারবে না, নিচে বসতে পারবে না, চেয়ার টেবিলে নামাজ পড়তে হবে। তো আস্তে আস্তে জিনিসটা আরও ড্যামেজ হয়ে যাবে। তো আমরা যেটা সাজেস্ট করি সবসময়, যে জয়েন্টকে ভালো রাখো, জয়েন্টকে মেনটেন করা এবং মাসেলকে মেনটেন করা। যদি কোনো ব্যক্তি তার জয়েন্ট কেয়ার রাখতে পারে, জয়েন্টকে নর্মাল রাখতে পারে, মাসেল পাওয়ারফুল রাখতে পারে, তাহলে তার অসুখ অ্যাটাক করবে কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না, তাকে ডিজেবল করতে পারবে না, ডিজেবিলিটি সে হবে না কখনো। সেই জন্য আমরা বলি মাসেল পাওয়ার ঠিক রাখতে এবং জয়েন্টকে ফ্রি রাখতে। স্যার, আপনি একটু আগে বললেন যে বেশি বয়স্ক মানুষের দেখা যায় যে এটা ব্যথাটা বেশি হচ্ছে, এটা বয়স যেমন একটা ফ্যাক্টর কাজ করছে, এরকম আমি কি মানে লিঙ্গ বৈষম্য আছে কি, যে না নারীর বেশি হচ্ছে পুরুষের চাইতে? স্যার, এটা যদি অনেক সময় মেয়েদের বেশি হয়, তার একটা কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এখানে একটা ফ্যাক্টর, যে ফিজিক্যাল ওয়ার্ক সাধারণত মেয়েরা কম করে, ছেলেরা বেশি করে, যেটা হার্ড ওয়ার্ক। তো যে যত পরিশ্রম করবে, হার্ড ওয়ার্ক করবে, হাঁটবে, নিচে বসবে, কাজ করবে, তো সাধারণত এই ফিজিক্যাল ওয়ার্কগুলো ছেলেদের বেশি, যার জন্য ছেলেদের অ্যাটাক কম হচ্ছে, মেয়েদের কম, যার জন্য মেয়েদের অ্যাটাকটা বেশি হচ্ছে, মেয়েদের মাসেলটা একটু দুর্বল হয়ে যায়। এই জন্য আমাদের কাছে পেশেন্ট যেটা আসে, তার মধ্যে মেয়েদের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি ছেলেদের তুলনায়। স্যার, কিরকম বয়সে আসেন ওনারা? আমাদের এখানে অ্যাকচুয়ালি যে কোনো বয়সেই আসে, অনেক সময় ইয়াং, যে 15-20 বছর থেকে শুরু করে একদম 80-90 বছর পর্যন্ত রোগী পাচ্ছি, যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা। তো তার কিছু আছে যেটা আর্থাইটিস, কিছু আছে বয়সের কারণে ডিজেনারেটিভ, কিছু আছে ইনজুরি থেকে
অস্টিওপোরোসিসটা আসলে এটা হাড়ের একটা ডিজেনারেশন, হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাওয়া, যেটা অস্টিওপোরোসিস বলে, হাড়ের যে স্ট্রেংথ কমে যাচ্ছে। অস্টিওপোরোসিসের জন্য সাধারণত হাঁটু ব্যথা হয় না, বা হাঁটু ব্যথা হলেও সেটা অন্য একটা সেক্টর, কিন্তু বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্টিলেজের ডিজেনারেশন, কার্টিলেজ দুর্বল হয়ে যে ব্যথাটা হচ্ছে সেটার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। স্যার প্রশ্নটা নিয়ে নিন। স্যার বোধহয় লাইনটা কেটে গেছে, আমরা যেখানে ছিলাম। স্যার আমরা হাঁটু ব্যথা নিয়ে এতক্ষণ কথা বললাম, আমরা এখন জানতে চাইব কোমরের ব্যথার কারণগুলো। কোমরের ব্যথা ওরকম আসলে আমরা যেটা কোমরের ব্যথাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। তো মেকানিক্যাল আসলে অনেকেই জানে কোমর ব্যথা হলে যে আমরা যে চিকিৎসার কাছে যাচ্ছি, কোমরের ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে ফেলছি। আসলে কেন ব্যথার ওষুধ খাচ্ছি? ব্যথার ওষুধ কোমর ব্যথাকে ভালো করতে পারে না, ম্যাক্সিমাম ব্যথাই ভালো হচ্ছে না। তো ব্যথার যেটা মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল যে দুটো আমি বললাম, মানে একটা ফোন আসছে, জি ফোনটা রিসিভ করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে সোহেল বলছি। জি সোহেল বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার হাঁটুর ব্যথার জন্য আমি রাজশাহীতে অনেক ডাক্তারকে দেখিয়েছি, 3-4টা ডাক্তার বড় বড়। তারপর আমি স্কয়ার হাসপাতালে দেখিয়েছিলাম ডাক্তারকে, মিসবাউল ইসলামকে। তো ওনারা আমার হ্যালো ভালো না হওয়ার কারণে ওরা আমাকে বলেছিল যে একটা ছোট ফুটের মতো করে হাঁটুতে অপারেশন করবে, 28-30 হাজার টাকা খরচ হবে। এটা হলে ভালো হতে পারে, না হতে পারে। তো ওরা আমাকে বলেনি ভালো যে হবে ভালো কনফার্ম। তো এর কি কোনো আপনার বয়স কত? আপনার বয়স কত? 23 বছর বয়স। 23 বছর। আপনার কোনো ইনজুরি আছে? হাঁটুতে কোনো আঘাত লেগেছিল? আমি আঘাত লাগেনি, আমার পায়ে কোনো শক্তি পায় না, হাঁটতে গেলে মনে হয় যে পড়ে যাই, এবং আমার ব্যথাটা সারাক্ষণ ব্যথা থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার উত্তরটি শুনুন। হ্যাঁ, আসলে উনি যেটা বললেন, ওনার আঘাত লাগে না, বয়স হচ্ছে 23 বছর, ইয়াং এজে। আমরা একটু আগে বললাম যে ইয়াং এজে তার হাঁটুতে ব্যথা, তাকে একটা অপারেশন ফুটা করতে চাচ্ছে। তার হয়তো বা এখানে কোনো ডিজেনারেশন নাই, যেটা হতে পারে তার লিগামেন্ট ইনজুরি হতে পারে, যে লিগামেন্টটা রিপেয়ার করতে চাচ্ছে। তো 23 বছর বয়সে তো সাধারণত বললেন যে অপারেশন করলে ভালো হতে পারেন, নাও হতে পারেন, এটা আসলে একটা রিস্কের মধ্যে চলে যায়। তো আমরা এই জাতীয় ইয়াং ছেলেদের জন্য আমরা অপারেশনটাকে সবসময় ইগনোর করতে বলি, যে অপারেশনটা অ্যাভয়েড করে অপারেশন ছাড়া যেটা ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো করা সম্ভব। উনি বললেন যে উনি হাঁটতে পারেন না। আমি একটু আগে বলে গেলাম যে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে। আসলে মাসেলের কারণে যে সে হাঁটতে পারছে না, এটা তার সেন্স কাজ করে না, তার কিন্তু মাসেল উইক। আর মাসেল উইকটা হচ্ছে এটা মাসেলের উইকনেসের জন্য, নট নার্ভের জন্য। যদি নার্ভের জন্য মাসেল কখনো উইক হয়, সেটা কিন্তু খুব মারাত্মক। কিন্তু তার যেটা হচ্ছে তার ব্যথার কারণে মাসেল উইক হচ্ছে, হাঁটতে গেলে সে শক্তি পাচ্ছে না। তো এটার জন্য একমাত্র ট্রিটমেন্ট ফিজিওথেরাপি তাকে পারবে সাহায্য করতে, তাকে সুস্থ করতে। তো আমি ওনাকে সাজেস্ট করবো যে এমার্জেন্সিটা ফিজিওথেরাপি করতে হবে। তবে ফিজিওথেরাপি আবার আমাদের দেশে অনেক জায়গায় আছে উল্টাপাল্টা ফিজিওথেরাপি। যেমন অনেক জায়গায় গেলে ফিজিওথেরাপি দিতে বলছে, এখানে IRR, টেন্স, SWD বিভিন্ন ধরনের মেশিন ইউজ করছে, বিভিন্ন ধরনের শেক দিচ্ছে, গরম শেক দিচ্ছে, বরফের শেক দিচ্ছে। আসলে না, তাকে ফিজিওথেরাপি হচ্ছে এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে তাকে চিকিৎসাটা করতে হবে। কারণ তার হেমিস্ট্রিং কোয়াড্রিসেপস দুর্বল হয়ে গেছে। উনি বললেন যে উনি হাঁটতে পারেন না, হাঁটতে গেলে উনি দুর্বল লাগে। 23 বছরের একটা ছেলে হাঁটতে গেলে দুর্বল লাগে, এটা তো খুবই একটা স্যাড নিউজ। আসলে তার তো এখন দৌড়ানোর সময়, সে এখন দৌড়াবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, হাঁটাচলা করবে, তার কাছে তো এখন কোনো কিছু বাইন্ডিংস থাকার কথা না, কিন্তু সে এখন কত বিপদে পড়ে গেছে। তা আমি ওনাকে সাজেস্ট করবো, যদি ফিজিওথেরাপি নেয়, এক্সারসাইজের মাধ্যমে মাসেল বিল্ড আপ করে, উনি 100% সুস্থ হয়ে যাবেন। তা আমি ওনাকে সাজেস্ট করবো এমার্জেন্সি কোনো ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি ব্যবস্থা করতে। স্যার আপনি একটু বলছিলেন যে নার্ভ ইনজুরির কারণে অনেক সময় মাসল ওয়াস্টিং হতে পারে। স্যার যদি কোনো ধরনের নার্ভ ইনজুরি থেকে থাকে, তাহলে কি স্যার আমাদের ফিজিওথেরাপির রোল কতখানি এখানে? হ্যাঁ, ফিজিওথেরাপির নার্ভ ইনজুরিটা এখন কোন কারণ নার্ভ ইনজুরি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। নার্ভ যদি ছিঁড়ে যায়, তো যে নার্ভটা ছিঁড়বে সেই গ্রুপের যে মাসেলগুলো এটা নষ্ট হয়ে যাবে, ওয়াস্টিং হয়ে যাবে, এটার কোনো ট্রিটমেন্টই নাই। কিন্তু নার্ভ যদি দুর্বল হয়, অনেক সময় নার্ভের ডিজিজের কারণে নার্ভ দুর্বল হয়, সেই ক্ষেত্রে মাসেল উইক হতে থাকে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করবে। ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে বিল্ড আপ করা যাবে। স্যার ফোনটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার সাহেবের কথা বলতে যাচ্ছিলাম। জি, আপনি আপনার নামটা বলে আপনার প্রশ্নটি করুন, ডাক্তার সাহেব শুনতে পাচ্ছেন। তনয়। জি তনয় বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমার মাথায় প্রচন্ড খুব ব্যথা হয়, কিন্তু মাথা সোজা করতে পারি না, নিচু হইলে আর সোজা হয় না, প্রচন্ড খুব ব্যথা। এই বিষয়ে আমি কি করতে পারি? আপনার বয়স কত? আমার বয়স 30। আপনি কি করেন? আমি চাকরি করি। আচ্ছা, কোমরে কোনো আঘাত লেগেছিল? জি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার কোমর থেকে শুরু করে পুরো যে শীতদার আছে, এটা পুরো খুব প্রচন্ড ইয়েতে ব্যথা করে। কোমরে ব্যথা কি পায়ে চলে যায়? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, আপনি উত্তরটি শুনুন।
আসলে যেটা এটা আমরা বলবো এটা মেকানিক্যাল ব্যাক পেন, যে উনি বাঁকা হলে সোজা হইতে কষ্ট হচ্ছে। এটা আসলে আমাদের যে ভার্টিব্রা থাকে, কোমরে যে অনেকগুলো ভার্টিব্রা থাকে, ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে যেটা আসলে মাসেল, একটা ইলাস্টিক মাসেলের মতো। এটা অনেক সময় ইনজুরি হতে পারে, ফেটে গিয়ে বের হয়ে স্পাইনাল ক্যানেলের দিকে চলে যায়। তো আমাদের স্পাইনাল কর্ডটা থাকে আমাদের পেছনের দিকে, পিঠের পেছনের দিকে। তো ওখান থেকে প্রচুর নার্ভ আমাদের পায়ের দিকে যায়, পায়ে, আমাদের বুকে, সমস্ত জায়গায় নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে। তো যখন ডিস্কটা বের হয়ে গিয়ে স্পাইনাল ক্যানেলের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন ওই স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ বের হয় সেই নার্ভগুলোকে আঘাত করে এবং সেখান থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যায়। তো উনি হাঁটতে চলতে, ওনার উঠা বসা করতে অনেক কষ্ট হবে এবং আস্তে আস্তে পাটা দুর্বল হয়ে যাবে। তো আমি ওনাকে সাজেস্ট করবো যে এটা ফিজিওথেরাপির মধ্যে ভালো করা সম্ভব এবং কোনো ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ নিয়ে এখানে ফিজিওথেরাপি ব্যবস্থা করতে হবে। এখানে কিছু এক্সারসাইজ আছে, তবে অবশ্যই সেটা স্পেশালিস্টের ইনফরমেশন অনুযায়ী তাকে করতে হবে। আন্দাজে কোনো এক্সারসাইজ করলে আরও খারাপ হতে পারে। স্যার আরেকটা ফোন এসছে, নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনি আপনার নাম বলে প্রশ্ন বলুন। জি, আমার নাম সোহেল, আমি স্যারকে একটা প্রশ্ন আছে। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, জি বলেন। যখন আমার বয়স ছিল 12 থেকে 15, ওই সময় আমি ফুটবল খেলার সময় পায়ের আঙুলে একটা ব্যথা পাইছিলাম। তো তখন এটাকে অত গুরুত্ব সহকারে নেই নাই। এখন ওই জায়গাটা যেখানে ব্যথা পাইছি, ভিট যেটাকে বলে, ওইখানে মানে একটু ফুলা অবস্থা আছে। আর আঙুলটাকে নাড়াচাড়া করলে শব্দ হয়, কিটকিট করে শব্দ হয়। আর এটা এরকম করতেই ভালো লাগে। এখন কি করতে হবে? আপনার বয়স কত এখন? আপনার বয়স কত? 30। কোন জয়েন্টে ব্যথা বললেন আপনি? এই যে পায়ের আঙুলে। কোন আঙ্গুল? বুড়ো আঙ্গুল, বড় আঙ্গুল না ছোটগুলা? মাঝে মাঝে যে আঙ্গুলটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর দিচ্ছি। উত্তর শুনেন আপনি। ওনার যেটা আঘাত থেকে ওনার ব্যথা, ছোটবেলা উনি 12 থেকে 15 বছর বয়স যখন, তখন ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছে, এটা আমরা বলি ট্রমাটিক আর্থাইটিস। ওই আঘাতের কারণে ওখানে যে ইনজুরিটা হয়েছে সেখানে হয়তো কার্টিলেজটা ভেঙেছিল, সেটা আস্তে 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 ওখানে জয়েন্টটা, মুভমেন্টটা মানে রিলাই হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। যে স্টিফনেসের কারণে উনি স্টিফ হয়ে যাচ্ছে, স্টিফনেসের কারণে উনি মুভমেন্ট করতে কষ্ট পাচ্ছেন। মুভমেন্ট করলে তার আবার শব্দ হচ্ছে, ভিতরে ফ্লুইড সিক্রেশনটা কমে গেছে। তা আমি ওনাকে বলবো যে এটা মুভমেন্টের এক্সারসাইজের মাধ্যমে এটা ঠিক করা সম্ভব। এক্সারসাইজ করেন এবং ওই জায়গাটা গরম পানির সেক দিলে ভালো লাগবে। এক্সারসাইজ কি স্যার কোনো ফিজিওথেরাপি সেন্টারে? এটা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে জেনে আসলে সবচেয়ে ভালো। নিজে করলেন। স্যার আমরা একটু নার্ভ পালস নিয়ে কথা বলছিলাম। নার্ভ পালসের ভিতরে স্যার অনেক সময় দেখা যায় যে অনেক ছোট বাচ্চা বা কোনো কিছুতে মুখটা বেঁকে যাচ্ছে, তো খুব ভয় পেয়ে যান। জারি হয় সেই স্যার আসলে মুখটা তো মানুষের প্রথমেই দেখা যাচ্ছে যে, তো খুব ভয় পেয়ে যান। তো এখানে ফিজিওথেরাপির রোল কতখানি? স্যার আমরা প্রশ্নটা নিয়ে ওই উত্তরটাতে ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে বলছিলাম। জি প্লিজ আপনার নাম বলে আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রায় সময় আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমার ওই জবের পারপাসে আমার প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। হাঁটাহাঁটি করার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে মাজা এবং হাঁটুতে খুব ব্যথা করে, ব্যথাটা খুব দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও আমার ক্রনিক গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই সমস্যার কারণে হতে পারে কিনা আমি এটা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা উত্তর দিচ্ছি। ওনার যেটা কোমরে এবং হাঁটুতে ব্যথা। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা উত্তরটা শুনবো তবে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার পরে। শুধু দর্শক আমাদের সাথেই থাকেন, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি রতন ডেন্টাল ডাক্তারের চেম্বার থেকে। বিরতিতে যাওয়ার আগে আমাদেরকে একজন দর্শক ফোন করেছিলেন। উনি বলছিলেন যে ওনার জবের কারণে ওনাকে প্রচুর হাঁটাহাঁটি করতে হয় এবং ওনার কোমরে এবং হাঁটুতে প্রচুর ব্যথা হয়। আমরা এখন স্যারের কাছ থেকে উত্তরটি শুনবো। আসলে উনি হাঁটাহাঁটি করেন, এর জন্য কোমর এবং হাঁটুতে ব্যথা যে বললেন, এটা যেটা হতে পারে আর্থাইটিস এবং ওনার ডিস্ক প্রলাপস থাকতে পারে, যেটা হাঁটার পর আস্তে 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 ডিস্কটা সরে গিয়ে নার্ভের উপরে চলে যাচ্ছে, তখন ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে। তো উনি যতটুকু হাঁটবে, হাঁটার অ্যাবিলিটি থাকতে হবে, কারণ মাসেলের পাওয়ার যত হাঁটে আস্তে আস্তে মাসেল দুর্বল হতে থাকে। এই জন্য আমি ওনাকে সাজেস্ট করবো যে উনি কিছু এক্সারসাইজ যদি করেন ফিজিওথেরাপির মাধ্যমে, একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী উনি
যদি কিছু এক্সারসাইজ করেন তাহলে ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, এটার জন্য কোনো পেইন কিলারের প্রয়োজন হবে না। মানে জবের নেচারটাই আসলে ওনার এরকম। ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রাজবাড়ী থেকে মুশিউর রহমান বলছিলাম। জি প্লিজ বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি সেনাবাহিনীতে চাকরি করি। তো গত 1 বছর আগে একটা এক্সারসাইজ করতে গিয়ে আমার পিঠের মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। তো সেটা আমার প্রায় 7 থেকে 8 ফুট উপর থেকে আমি নিচে পড়ে গেছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে মেরুদণ্ডে ব্যথা পাওয়ার পরে এখন থেকে আমি মানে বাঁকা হলে সোজা হতে পারি না এবং সোজা হলে আর বাঁকা হতে পারি না, এমন একটা পরিস্থিতি। তো মাঝে মাঝে দেখা যায় যেটা মেরুদণ্ড থেকে আপনার মাজাতে আঘাত করতেছে এবং মাজা থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার কোন একটা পায়ে সেটা এফেক্ট করতেছে। আপনার পা কি দুর্বল হয়ে যায়? হ্যাঁ, দুর্বল হয়ে যায় এবং আমি এটার জন্য অনেক ওষুধ খেয়েছি। আর এমনিতে তো নর্মালি প্রতিদিন ফিজিক্যাল হয়, তো সেটাও কোনো কাজে আসতেছে না। তো এখন কি করা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর দিচ্ছি। জি, উত্তর শুনুন। সেনাবাহিনীতে উনি চাকরি করতেন, উনি 8-9 ফিট থেকে পড়ে গেছেন। এরকম রোগী আমরা অনেক পেয়ে থাকি। আসলে এটা ট্রমাটিক থেকে তার ইনজুরি হয়েছে, যেটা ভার্টিব্রাল যে জয়েন্টগুলো ইনজুরি হয়ে তার ডিস্ক সরে গেছে। এটা হতে পারে মিডিলে, বডির যে মিডিল আমরা ডরসাল স্পাইন বলি, ডরসাল স্পাইন হতে পারে, লাম্বার স্পাইন হতে পারে, মাল্টিপল হতে পারে, 2টা 3টা 4টা হতে পারে। তো এটার কারণে ওনার নার্ভে চাপ দিচ্ছে এবং ব্যথা হচ্ছে, পাটা আস্তে আস্তে অবশ হয়ে যায়। তো উনি যে ফিজিক্যালগুলো করছেন, আসলে এটা যদি আমরা যেটা আরো মানে ডেঞ্জারাস, যেটা যে এক্সারসাইজ আবার কিন্তু কখনো ক্ষতি করতে পারে। যেমন যদি ডিস্ক যদি পেছন দিকে সরে যায় আর আমরা যদি সামনের দিকে বেন্ডিং ব্যায়াম করি, তাহলে কি হবে, ডিস্ক আরো পেছনে সরে যাবে, স্পাইনাল কর্ড ইনজুরি, একসময় পাটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই জন্য আসলে কোন এক্সারসাইজটা প্রয়োজন, কোন এক্সারসাইজটা তার জন্য পজিটিভ, সেটা আমাদেরকে জানতে হবে। অনেকেই অনেক ব্যায়াম দেখা যায়, আমাদের কাছে অনেক রোগী আছে দেখি যে ব্যায়াম শেখায় দেয়, সোজা শুয়ে পা উপর উঠানো, তারপর ভাঁজ করা। এখন সেই পেশেন্টের এই ব্যায়ামটা করলে ব্যথা বেড়ে যাচ্ছে, তার মানে তার ডিস্কটা আসলে পেছন দিকে সরে গেছে। তো ডিস্ক যেটা আমাদের দেশে অলমোস্ট 90% কেছে পেছন দিকে পোস্টেরিয়র সাইডে ডিস্ক প্রলাপস হয়, অ্যান্টেরিয়র সাইডে হয় না। অ্যান্টেরিয়র সাইডে যদি পেটের ভিতরের দিকে কখনো ডিস্ক বেরো যায়, সেক্ষেত্রে চিত হয়ে যে ব্যায়ামগুলো করা যায়, পা উঠানো, পা ভাঁজ করা, ফ্লেকশন করে বুকের সাথে চাপ দেওয়া, এগুলো করলে তখন সেই ডিস্কটা ভিতরে ঢুকবে। আর যদি পেছন দিকে পোস্টেরিয়র সাইডে, কারণ আমাদের কাজের ধরনটা সবসময় সামনের দিকে, আমরা সামনের দিকে বেন্ড হয়ে বেশি কাজ করি, তো সাধারণত মানে 99% বা 95% কেছি পেছন দিকে ডিস্ক সরে যায়। সো এদের জন্য এক্সটেনশন এক্সারসাইজ সবচেয়ে জরুরি। ফ্লেকশন করলে আরও ব্যথা বেড়ে যাচ্ছে। তো আমি ওনাকে সাজেস্ট করবো যে আপনি যে ফিজিক্যাল করেন এবং এক্সারসাইজ যেটা করেন, অবশ্যই আপনাকে কোনো স্পেশালিস্ট, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করে কোন এক্সারসাইজটা আপনার জন্য জরুরি সেটা জেনে ডায়াগনোসিসের মাধ্যমে সেটা কনফার্ম করে এক্সারসাইজ করা উচিত। না হলে হিতে বিপরীত হবে, কারণ পেইন কিলারে এই অসুখ কখনোই ভালো করতে পারবে না, কারণ ব্যথা এই ডিস্কে কখনো ভিতরে ঢুকাইতে পারবে না, ব্যথার ওষুধ। সো এই জন্য তাকে ফিজিওথেরাপি অবশ্যই করতে হবে। তাই আমি ওনাকে সাজেস্ট করবো যে একজন স্পেশালিস্ট কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করে উনি ফিজিওথেরাপি ব্যবস্থা করতে। স্যার, এই যে আপনি বললেন ডিস্কটা পিছনের দিকে সরে যাচ্ছে বা সামনের দিকে সরে যাচ্ছে, এটা স্যার আমরা কোন ধরনের ডায়াগনোসিসের মাধ্যমে কনফার্ম করতে পারবো? এটা যেটা আমরা যেটা পেশেন্টকে আমরা প্র্যাকটিক্যালি যে ডায়াগনোসিস করি, আমরা যেটা ক্লিনিক্যালি যেটা করি, পেশেন্ট আসার পর আমাদের চেম্বারে আমরা পেশেন্টকে প্র্যাকটিস করেই আমরা বুঝতে পারি যে ডিস্কটা কোন ডিরেকশনে গেছে। এটা প্রথমেই আমরা বুঝে ফেলি, সেটা তার বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে এবং মুভমেন্টের মাধ্যমে। এছাড়া যদি আমরা দেখতে চাই তাহলে সেটার জন্য আমরা এমআরআই করতে পারি, এমআরআই করে দেখতে পারি। তবে আমরা যেটা পেশেন্ট ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলি 99% যে হ্যাঁ তার কোন ডিরেকশনে ডিস্কটা গেছে। বাকিটার জন্য আমাদের আসলে অতটা হয়তো প্রয়োজন, তবে এমআরআইটা আমরা করে জাস্ট 100% কনফার্ম করা পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য প্রয়োজন আছে। স্যার, একটা প্রশ্ন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, লাইনটা বোধহয় কেটে গেছে। স্যার, আমরা যেখানে ছিলাম যে ইনভেস্টিগেশনের, তাহলে স্যার আসলে মানে আমরা পেশেন্টের জন্য স্যাটিসফ্যাকশনের জন্য করতে হচ্ছে, পেশেন্ট স্যাটিসফ্যাকশন এবং ডাক্তারের চিকিৎসকের স্যাটিসফ্যাকশন সবকিছুই দরকার আছে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আমাদের দেশে ডায়াগনোসিস হয় না, অসুখ ধরতে পারে না। আসলে অসুখ ধরতে পারে না, তার কিছু কারণ আছে। কারণ অনেক সময় পেশেন্ট পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বা অনেকের অ্যাবিলিটি থাকে না। অ্যাকচুয়ালি আমরা বিদেশে বলি যে ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরে গেলে ওরা অসুখটা ধরে ফেলে। আসলে তার কারণ আছে, কারণ যে ব্যক্তি ইন্ডিয়াতে যাচ্ছে, যে ব্যক্তি সিঙ্গাপুরে যাচ্ছে, সে কিন্তু অনেক ডলার নিয়ে যাচ্ছে। তো সে যখন ওখানে যাচ্ছে, তো পেশেন্ট যখন তার পকেটে $5,000 আছে, তো ডাক্তার সাহেব যখন 20,000 টাকার পরীক্ষা দিচ্ছে বাংলাদেশি টাকার, মানে $200-300, তো যার পকেটে $5,000 আছে তার পকেটে $300 কোনো ব্যাপার না। সে দামাদাম পরীক্ষাগুলো করে ফেলে ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম ডায়াগনোসিসটা পেয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে একজন ডাক্তারের কাছে যখন একটা রোগী আছে, তাকে যদি 20,000 টাকার পরীক্ষা দেওয়া হয়, তার মাথায় আকাশ ভেঙে পড়বে যে সর্বনাশ, 20,000 টাকার পরীক্ষা একবার দিয়ে দিল। আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, কারণ কখনো কখনো কোনো ডায়াগনোসিস
পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে রিকনফার্ম করা 100%। ডাক্তার সে অবশ্যই ধরতে পারবে যে কি অসুখ, কিন্তু রিকনফার্ম করার জন্য হচ্ছে ইনভেস্টিগেশন প্রয়োজন। তো ইনভেস্টিগেশন আসলে শুধু চিকিৎসকের দোষ দিলে লাভ নেই, আমাদের দেশের পেশেন্টরা অনেক সময় করতে চায় না, তো এটা আসলে করা উচিত, না করলে তো অন্ধকারে থাকা হয়। শুনলেন তো দর্শক, ইনভেস্টিগেশনের আসলে অনেকখানি গুরুত্ব রয়েছে। স্যার, আমরা যেখানে ছিলাম আমরা ফেশিয়াল নার্ভ পালস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা বা যে কেউই এটা দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছেন, তো এটার কারণ কি এবং এটা ফিজিওথেরাপির মাধ্যমে কি আমরা সম্পূর্ণ সুস্থ করা যায় কিনা? ফেসিয়াল পালসি যেটা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, যেটা আমাদের ব্রেন থেকে যে নার্ভগুলো মুখে সাপ্লাই দিচ্ছে, ফেসে সাপ্লাই দিচ্ছে, সেই নার্ভগুলো প্যারালাইসিস। এটা কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে একটা যেটা ব্রেন স্ট্রোক থেকে হতে পারে, আরেকটা হচ্ছে যে ঠান্ডার কারণে, অতিরিক্ত কোল্ড কম্প্রেশনের কারণে তার যে আমাদের যে গ্যাপটা থাকে, যে ক্যাভিটিটা ব্লক হয়ে নার্ভ সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মুখ বাঁকা হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে চোখ খুলে গেছে, মুখ এক সাইড বাঁকা হয়ে গেছে, পানি খেতে গেলে পানি পড়ে যাচ্ছে, যেটা আমরা ফেসিয়াল পালসি বলি। তো ফেসিয়াল পালসি আসলে এটার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, পাশাপাশি কিছু মেডিকেশন আছে প্রয়োজন। তবে ফিজিওথেরাপি এটার খুবই ভালো একটা রোল আছে, যেটা আমরা বলি যে যদি শুরু থেকে একটা পেশেন্ট ফেসিয়াল পালসি পেশেন্ট আসে ফিজিওথেরাপির জন্য, তো 3 সপ্তাহের মধ্যে এই পেশেন্টটা আবার পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। 99% ক্ষেত্রে এটা কমপ্লিটলি সুস্থ হওয়া সম্ভব। তো আমি ফেসিয়াল পালসি পেশেন্টদেরকে সাজেস্ট করবো যে ফেসিয়াল পালসি হওয়ার সাথে সাথে একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ নিন এবং ফিজিওথেরাপি যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি ব্যবস্থা করুন, তাহলেই তা সুস্থ হয়ে যাবে। স্যার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার, আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছিলাম, যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে অপারেশনবিহীন হাঁটু ও কোমরের ব্যথার চিকিৎসা। অনেক সময় দেখা যায় যে অনেক রোগীরা অপারেশন করে এসে আমাদের কাছে বলছেন যে স্যার অপারেশন তো করলাম, কোমরের ব্যথার তো কিছু হলো না, কেন? স্যার, আসলে আমরা ফোনটা নিয়ে নেই, পরে উত্তরটা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি প্লিজ আপনার নাম। ম্যাডাম এই বাহরাইন থেকে ফোন করছি। জি প্লিজ বলেন নাম। ম্যাডাম আমি অনেক বছর, এই আমার বয়স এখন 32। জি বলেন। ওই 5 বছর আগে বোম্বেতে ছিলাম, তখন হাতে একটু ব্যথা পাইছে। এখন ক্রিকেটের বল ফেকতে গেলে বা কোনো কিছু থ্রো করতে গেলে লাগে যেন এইখান থেকে হাতের এই কানের সাইডে থেকে লাগে ছুটে গেছে, এরকম মনে হয়। আর মাঝে মাঝে ওটা একটু থ্রো করতে গেলে একদম লাগে হাতটা এখান থেকে মানে ভাগ হয়ে গেছে, এরকম মনে হয় ম্যাডাম। আমার প্রশ্ন, এর আগে আমি ডাক্তার দেখাইছি বোম্বেতে, ছোট মোটো কোনো সমস্যার সমাধান হয় নাই। এরপরে এক্সরে করছি, সবাই বলছে এখানে এটা ঠিক হবে না। এখন স্যার ওই কিছু থ্রো করতে গেলে বা ওজন কিছু উঠাইতে গেলে এখানে মানে ছুটে যায়, মানে জয়েন্টটা ভাগ হয়ে যায়, আবার পরে ঠিক হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। শুনুন, খুব ভালো একটা প্রশ্ন, আসলে নতুন একটা প্রশ্ন। এটা আমরা বলি শোল্ডার সাবলাক্সেশন। আসলে উনি কোনো ভারী কাজ করতে গিয়ে তার একবার জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গেছে, যেটা শোল্ডার সাবলাক্সেশন। তো সাবলাক্সেশন হলে এখানে কিছু আমাদের 5টা মাসেল আছে, যে মাসেলগুলো আমাদের শোল্ডার জয়েন্টটাকে ধরে রাখে। তো এই মাসেল যদি কোনোটা বা এখানে যে টেন্ডনগুলো আছে বা যে ইগুলা ধরে রাখছে যে জয়েন্টটা, ওটা যদি ছিঁড়ে যায়, কোনো একটা বা দুইটা ছিঁড়ে গেলো, তখন সাবলাক্সেশন হয়ে যাচ্ছে বারবার। তো এই সাবলাক্সেশন আসলে কেন এটার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো করা সম্ভব। কিভাবে? আমাদের যে মাসেলগুলো আছে, এই জয়েন্টটা ধরে রাখে যে মাসেলগুলো, এই মাসেলগুলোকে শক্তিশালী করতে হবে, কারণ যেহেতু মাসেল ধরে রাখে, মাসেল দুর্বল এবং পেইন, যে জন্য জয়েন্টটা ছেড়ে দিচ্ছে। তো এটা ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজের মাধ্যমে আমরা এই মাসেলগুলো ইমপ্রুভমেন্ট করতে পারি। শোল্ডারের চারপাশে যে মাসেলগুলো থাকে, মাসেলগুলোকে শক্তিশালী করতে পারলে তা এটা ধরে রাখা সম্ভব। তা আমি ওনাকে সাজেস্ট করবো যে এটা ফিজিওথেরাপির কনসালটেন্ট নিয়ে ফিজিওথেরাপি ব্যবস্থা করতে, ফিজিওথেরাপি করলে ওনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার আরেকটি ফোন এসেছে, নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্ন করেন। আমি মাহবুব বলছি, আমি সেনাবাহিনীর চাকরি করি। জি মাহবুব বলেন। আমি ওই সব প্রথম থেকে আমি ওই বিভিন্ন শারীরিক ব্যায়াম করতাম, যেমন বিশেষ করে উঠা বসা করতাম, সিট আপ যেটাকে বলা হয় সেটা করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার বয়স প্রায় এখন 45, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আমার হাঁটুতে, 2 হাঁটুতে ব্যথা, 2 হাঁটুতে খুব ব্যথা। এটা দেখা যায় যদি ফুটবল খেলে, এখন খেলাধুলা করি মোটা ফুটবল ভলিবল, তো এখন খেলাধুলা করলে দেখা যায় যদি ফুটবল খেলি, দৌড়াদৌড়ি করি, তাহলে একটু কম মনে হয়। কিন্তু নর্মালি বেশি হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথাটা বেশি থাকে। তো এখন এটার জন্য আমি যেটা চাচ্ছি, কি ধরনের ব্যায়াম করলে এটা আমার এই হাঁটুর ব্যথাটা আমার কি রিডিউস হবে বা কমে যাবে বা আমি ভালো থাকবো। ধন্যবাদ আপনাকে। জি, আপনি উত্তর শুনুন। ওনার বয়স 45, উনি যখন খেলাধুলা করে তখন ভালো থাকে, কিন্তু মাঝে মাঝে তার ব্যথা করে। এটা আসলে ওনার হেমিস্টিং কোয়াড্রিসেপস দুর্বল হতে পারে, যেটা অনেক সময় হাঁটাহাঁটি করলে মাসেল যখন উইক হয়ে যায় তখন তার ব্যথা, বা স্ট্রেয়ারিং করতে গেলে তখন আমাদের
অতিরিক্ত প্রেশার প্রয়োজন। যখন আমরা উপরের দিকে উঠি তখন গ্র্যাভিটি আমাদেরকে টানতে থাকে এবং আমার বডির ওয়েটটা আস্তে আস্তে মাসেলকে দুর্বল করতে থাকে, যার জন্য স্ট্রেচিং করতে গেলে তখন প্রেশার বেশি দরকার। তা উনি যে জানতে চাচ্ছে যে কোন ধরনের এক্সারসাইজ, তো আমরা যেটা বলি হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপসকে বিল্ড আপ করার জন্য সিটিং স্ট্যান্ডিং, যেটা স্কোয়াটিং, যেটা বসে উঠা, উঠবস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 বার যদি উঠবস করা যায়, এইভাবে সারাদিনে 50 বার বা 100 বার উঠবস করা যায়, অথবা রেগুলার এই জিনিসটা করা যায়, তাহলে তার ইমপ্রুভমেন্ট হবে, কারণ মাসেল তখন শক্তিশালী হবে ডে বাই ডে। তবে উঠবসটা 10 বারের বেশি করা উচিত না, কারণ বেশি করলে আবার ইনজুরি হওয়ার চান্স থাকে। এই জন্য 5 থেকে 10 বার যদি আমরা নিয়মিত করতে থাকি উঠবসটা, তাহলে মাসেল পাওয়ার বাড়বে। এবং আমি সাজেস্ট করি যে উনি যদি এক্সারসাইজটা রেগুলার করেন এবং হাঁটাহাঁটি করবে, গ্রাউন্ড ফ্লোরে স্টিয়ারিং করতে পারে, খুব সাবধান। তবে বুঝতে হবে যে কতটুকু হাঁটলে আমার ব্যথা করে, ঠিক তার আগেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ যখন টায়ার্ড হচ্ছে মাসেলটা তখনই পেইন করবে। সো টায়ার্ড হওয়ার আগে আমাকে বন্ধ করতে হবে। এটা আসলে কোনো ডিজিজ না, এটা হচ্ছে মাসেল উইকনেসের জন্য হচ্ছে মাসেল টায়ার্ড। সো যখনই আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি তখন যেন আর ওভার ওয়ার্ক না করা উচিত। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যে প্রশ্নটা করেছিলাম স্যার, ওটার উত্তরটা শুনে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে অপারেশনের পরেও ব্যথা রয়ে যাচ্ছে, এটার কারণটা বলুন। আসলে অপারেশনের পরে যেটা মেইনটেনেন্সের সমস্যা হচ্ছে, যেমন অনেক সময় পিএলআইডি যেটা ডিস্ক প্রোলাপসকে অপারেশন করা হচ্ছে, ডিসেক্টমি করা হচ্ছে। তো ডিসেক্টমির পরে পেশেন্টটা হাঁটা চলা শুরু করে, 7-8 দিন হয়তো রেস্টে থাকে। তো ডিসেক্টমি করার পর দেখা যায় একটা ডিস্ক, যাদের একটা ডিস্ক ইনজুরি হয় তাদের আসলে আরও ডিস্ক ইনজুরি থাকে। দেখা গেলো যে L4, 5, 5S1 বা L3, 4 ইনজুরি আছে, একটা বেশি, বাকি 3টে অল্প অল্প বের হয়ে আছে। তো যখন বেশিটা, তো অপারেশন সাধারণত ওই বড় যে ডিস্কটা বের হয়ে গেছে সেটা কেটে ফেলে, বাকি 3টা কাটা হয় না। ফলে কি হচ্ছে, পেশেন্ট যখন হাঁটা চলা শুরু করছে, মনে করছে আমার অপারেশন হয়ে গেছে, ভালো হয়ে যাবে, আস্তে আস্তে হাঁটা চলা শুরু করে যেই ওয়ার্ক বাড়ায় দিচ্ছে, সাথে সাথে অন্যান্য ডিস্কগুলো আবার ফেটে বের হয়ে যাচ্ছে, তখন ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো যার জন্য অপারেশন